তো আজকের ক্লাসে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আবুল হাসান স্যারের বইয়ের বাইরে আজিবুর স্যার এবং আলিম স্যারের বইয়ে যে এক্সট্রা ইনফোগুলো আছে তার সবগুলোই দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমত আজিবুর স্যারের বইটা দিয়ে শুরু করি। তো আমাদের প্রথমত আছে যে এমাইটোসিস কোষ বিভাজন। তো এমাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সবচেয়ে সরল কোষ বিভাজন, যেখানে নিউক্লিয়াস কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিভাজিত হয়, পাশাপাশি সাইটোপ্লাজমটাও বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করে। এক্ষেত্রে আমরা পড়েছি যে আবুল হাসান স্যারের বইয়ে এমাইটোসিস ঘটবে হচ্ছে সকল আদিকোষী জীবে, কিন্তু আমাদের যে আজিবুর স্যারের বই আছে সেখানে আমরা আরও কয়েকটা উদাহরণ পাই যেখানে এমাইটোসিস ঘটতে পারে। যেমন ইস্ট জাতীয় যে ছত্রাক আছে, ইস্ট কিন্তু একটা প্রকৃতিকোষী জীব। ইস্ট জাতীয় ছত্রাক মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণপর্দা এবং মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে কি করতে পারে? এমাইটোসিস করতে পারে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে মেরুদণ্ডী প্রাণীদের যে ভ্রূণ, তো ভ্রূণ যখন গঠিত হবে তখন ভ্রূণকে প্রোটেক্ট করার জন্য, একে কাভার করার জন্য, একে সাপোর্ট দেওয়ার জন্য একটা পর্দা প্রয়োজন হয়, তাই না? তো সেই পর্দাটা খুবই তাড়াতাড়ি গঠিত হয়, এবং তাড়াতাড়ি যদি গঠিত হইতে হয় তাহলে কি হতে হবে? যে তাহলে কিন্তু ওই যে কোষগুলো খুব দ্রুত বিভাজিত হইতে হবে, আর কোষগুলো সবচেয়ে দ্রুত বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। কাজেই আমাদের যে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণপর্দা রয়েছে, এই ভ্রূণপর্দা গঠনের সময় অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, এবং মাছের ডিম গঠনের যে প্রারম্ভিক পর্যায় সেখানেও কি ঘটে? অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এই জিনিসটা আমাদের আজিবুর স্যারের বইয়ে আছে, জিনিসটা খেয়াল রাখবা, আসতে পারে কিন্তু। এরপরে দেখো আরও কিছু তথ্য দেখি আমরা, যে অ্যামাইটোসিসের তাৎপর্য। এটা আজিবুর স্যারের বইয়ের তথ্য, যে এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া, অ্যামাইটোসিস প্রক্রিয়াটি অত্যন্ত ফলপ্রসূ, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে আরেকটা যে এক্সট্রা তথ্য রয়েছে সেটা হচ্ছে যে সিঙ্গল সেল প্রোটিন এসসিপি উৎপাদনের ক্ষেত্রে অ্যামাইটোসিস কী করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সিঙ্গল সেল প্রোটিন জিনিসটা কি? বিভিন্ন যে মাইক্রো অর্গানিজম রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলো থেকে আমরা যে প্রোটিন পাই বা প্রোটিন আহরণ করি সেগুলোকে আমরা বলি হচ্ছে সিঙ্গল সেল প্রোটিন। তো দেখো, এই সিঙ্গল সেল প্রোটিনগুলো আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট হিসেবে নেই, কিংবা আমরা বিভিন্ন কাজে চিকিৎসা ক্ষেত্রে ইউজ করতে পারি। তো যখন আমরা সিঙ্গল সেল প্রোটিন উৎপাদন করব ব্যাকটেরিয়া বা ইস্ট থেকে, তখন আমাদের চাহিদা কী থাকবে? আমাদের উদ্দেশ্য কী থাকবে? আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা বিপুল পরিমাণে সিঙ্গল সেল প্রোটিন তৈরি করব এবং অল্প সময়ে, তাই না? তো যখন একটা ব্যাকটেরিয়ার আমরা এই যে সিঙ্গল সেল প্রোটিনগুলো যে তৈরি করি, এগুলা তৈরি করার সময় আমরা ব্যাকটেরিয়া, ইস্ট এগুলাকে ব্যবহার করি। তো এই ব্যাকটেরিয়া, ধরো আমরা যখন যদি অল্প সময়ে খুব বেশি পরিমাণে তৈরি করতে চাই, তাহলে এই যে আমরা যে ব্যাকটেরিয়া বা যে ইস্টগুলো ব্যবহার করব সেগুলোকে কী হতে হবে? খুব দ্রুত বিভাজিত হইতে হবে। খুব দ্রুত বিভাজিত হয়ে কী করতে হবে? সংখ্যায় বাড়তে হবে। তার মানে তারা যত দ্রুত সংখ্যা বৃদ্ধি করবে আমরা তত বেশি কী পাবো? এই প্রোটিনগুলো পাবো। কাজেই এই সিঙ্গল সেল প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে কোন কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অ্যামাইটোসিস। আশা করি বুঝতে পারছো। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এরপরে দেখো ইন্টারফেসের গুরুত্ব। আমরা জানি যে কোষ বিভাজন শুরু হওয়ার আগে যে প্রস্তুতিমূলক একটা পর্যায় থাকে তাকে আমরা বলতে পারি কি? ইন্টারফেজ। ইন্টারফেজের গুরুত্ব আমাদের আবুল হাসান স্যারের বইও দেওয়া আছে, কিন্তু আজিবুর স্যারের বইয়ে একটা তথ্য এক্সট্রা দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রাণীকোষে সেন্ট্রিউলের বিভাজনীয় ভূমিকা রাখে কি? ইন্টারফেজ। তার মানে সেন্ট্রিউলের বিভাজনটা কোথায় ঘটবে? ইন্টারফেজে ঘটবে। একটা কোষচক্রে সেন্ট্রিউলের বিভাজন একবারই ঘটবে, এবং সেটা কোথায় ঘটবে? ইন্টারফেজে ঘটবে। ইন্টারফেজের কোন দশায় ঘটবে? ইন্টারফেজের এস দশায় ঘটবে। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো আরেকটা জিনিস দেখো, এরপরের ইয়াতে আসি, যে এস দশা। আমরা জানি কোষচক্রের 3টা দশা আছে, G1, এস এবং হচ্ছে G2। এক্ষেত্রে স্তন্য প্রাণীদের যে কোষচক্রে আছে সেখানে এই এস দশা স্থায়ী হবে হচ্ছে 7 ঘন্টা। সংখ্যাভিত্তিক তথ্য সাধারণত তেমন একটা আসে না, তাও জেনে রাখতে পারো। পরের স্লাইডে যাই। এরপরে আসি এম দশায়, অর্থাৎ মাইটোটিক ফেজে। তো এখানে দেখো কি বলছে, যে মাইটোটিক ফেজে কি ঘটবে? নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে এবং কোষপ্রাচীর গঠিত হইবে। এই যে এম দশা, এই এম দশাটা অর্থাৎ মাইটোটিক দশাটা কতক্ষণ স্থায়ী হবে? এখানে বলছে যে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই মাইটোটিক দশা স্থায়ী হবে হচ্ছে তোমার 1 থেকে 1.5 ঘন্টা। এবং এখানে
আরেকটা উদ্ভিদের কথা বলছে যে ভিসিয়া ফেবা। ভিসিয়া ফেবা হচ্ছে একটা সিমের জাত। এই ভিসিয়া ফেবা নামক সিমের যে মূলাগ্রে অর্থাৎ মূলের অগ্রভাগে এই এম দশা সম্পূর্ণ হইতে তোমার সময় লাগবে কতক্ষণ? 18 থেকে 19 ঘন্টা। তো এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা মনে রাখতে পারো। তো পরবর্তী স্লাইডে যাই। তো আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে তোমার প্রথমত ঘটবে হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ প্রথমত নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, এরপরে ঘটবে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এখন কোনো কারণে যদি কোনো একটা কোষে সাইটোকাইনেসিস না ঘটে অর্থাৎ ক্যারিওকাইনেসিস চলতে থাকে, তাহলে কি হয়? তাহলে ওই কোষের ভিতর নিউক্লিয়াসের সংখ্যা বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। তো যদি কোনো একটা উদ্ভিদ কোষে এই নিউক্লিয়াসের সংখ্যাটা বাইরে যায় অর্থাৎ একাধিক হয়ে যায়, তাহলে সেই উদ্ভিদ কোষটাকে আমরা বলবো কি? সিনোসাইট বলবো। কি বলবো? সিনোসাইট বলবো। এটা কী কারণে ঘটবে? এটা ঘটবে হচ্ছে সাইটোকাইনেসিস না ঘটার কারণে, অর্থাৎ শুধুমাত্র ক্যারিওকাইনেসিস মানে ক্রমাগত ঘটার ফলে এই ঘটনাটা ঘটবে। যদি সাইটোকাইনেসিস না ঘটে এবং ক্যারিওকাইনেসিস চলতেই থাকে কোনো একটা কোষে, এবং সেই কোষটা যদি স্লাইম মোল্ডের হয়, স্লাইম মোল্ড হচ্ছে একটা তোমার একটা প্রাণী বলা চলে, এই স্লাইম মোল্ডের কোষে ঘটতে থাকে, তাইলে সেই কোষটাকে আমরা বলবো কি? সেই কোষটাকে বলবো হচ্ছে আমরা প্লাজমোডিয়াম। সেটা হচ্ছে প্লাজমোডিয়াম কিসের ক্ষেত্রে? স্লাইম মোল্ডের ক্ষেত্রে। আর প্রাণী কোষে যদি তোমার নিউক্লিয়াসের সংখ্যাটা একাধিক থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিনসাইটিয়াম। তো আবার দেখো, কিছু কিছু শৈবাল আছে যেমন বৌচিরিয়া, বোট্রিডিয়াম এবং স্পিয়ারোফ্লিয়া, কিছু কিছু ছত্রাক আছে যেমন রিজোপাস এবং মিউকর, এগুলার বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে আমরা বলবো হচ্ছে সিনোসাইটিক। কি বলবো? সিনোসাইটিক। এই যে দেখো, এগুলা কিন্তু তোমার উদ্ভিদের মাঝেই পড়ে বলা যায়, শৈবাল এবং ছত্রাক। উদ্ভিদ কোষকে আমরা বলি সিনোসাইট, এগুলোকে বলবো হচ্ছে সিনোসাইটিক। আর অপালিনা হচ্ছে একটা আদি প্রাণী। এই অপালিনা প্রাণীর যে অস্থিপেশি আছে এবং অস্থিমজ্জার যে কোষগুলো আছে, অর্থাৎ অস্থিপেশি এবং অস্থিমজ্জার অস্টিওব্লাস্ট কোষ, সেই কোষগুলো কি হয়? সেই কোষগুলো হচ্ছে বহু নিউক্লিয়াসযুক্ত হয়, অর্থাৎ কোষের ভিতর একাধিক নিউক্লিয়াস থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে সিনসাইটিয়াম। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এগুলো আজিবুর স্যারের বইয়ে আছে, তোমার পরীক্ষায় চলে আসতে পারে। আমি আবারও সারসংক্ষেপটা একটু বলছি যে বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে আমরা বলবো হচ্ছে সিনোসাইট, স্লাইম মোল্ডের কোষকে বলবো প্লাজমোডিয়াম, এবং বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলবো সিনসাইটিয়াম। কোনো শৈবাল যেমন বৌচিরিয়া, বোট্রিডিয়াম, স্পিয়ারোফ্লিয়া, এই উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসতে পারে। এবং ছত্রাক, রিজোপাস, মিউকর, এগুলার কোষকে বলবো হচ্ছে সিনসাইটিক, যদি বহু নিউক্লিয়াস থাকে অর্থাৎ একাধিক নিউক্লিয়াস থাকে। আর অপালিনা নামক একটা আদি প্রাণী আছে যার অস্থিপেশি এবং অস্থিমজ্জার মাঝে যে অস্টিওব্লাস্ট কোষ থাকে, সেই কোষ যদি বহু নিউক্লিয়াসযুক্ত হয় তবে সেটাকে আমরা বলবো হচ্ছে সিনসাইটিয়াম। তো পরবর্তী স্লাইডে যাই। তো দেখো, এরপরে হচ্ছে আমাদের মিউসিস। মানে মিউসিস কোথায় কোথায় হই, কোথায় এবং কখন হই। তো মিউসিসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গেমেটোজেনিক মিউসিস, স্পোরোজেনিক মিউসিস এবং জাইগোটিক মিউসিস। গেমেটোজেনিক মিউসিস কখন ঘটবে? গেমেটোজেনিক মিউসিস ঘটবে যখন গেমিট বা জননকোষ তৈরি হবে তখন। এবং এই গেমেটোজেনিক মিউসিস কাদের ক্ষেত্রে ঘটে? সকল উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে হচ্ছে গেমেটোজেনিক মিউসিস, এটা মনে রাখবা। এরপরে আসি স্পোরোজেনিক মিউসিসে। স্পোরোজেনিক মিউসিস ঘটবে স্পোর সৃষ্টির সময়। কাদের ক্ষেত্রে? যে মস, ফার্ন অর্থাৎ বায়োফাইটা, টেরিডোফাইটা সহ সকল উন্নত উদ্ভিদে কী ঘটবে? স্পোরোজেনিক মিউসিস ঘটবে। এরপরে আসে তোমার জাইগোটিক মায়োসিস। জাইগোটিক মায়োসিস ঘটবে তোমার যে জাইগোটের অঙ্কুরোদ্গমনের সময়। স্পাইরোজাইরা সহ অধিকাংশ থেলোফাইটে ঘটে কি? জাইগোটিক মিউসিস। শৈবালে কোনটা ঘটবে? জাইগোটিক মায়োসিস ঘটবে। তো উদাহরণগুলো মনে রাখবে এখান থেকে, উদাহরণগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে মিউসিস কেন হই। যে মিউসিস যদি না করতো তাহলে কি হইতো? তাহলে কিন্তু ধরো মিউসিসের একটা বৈশিষ্ট্য কি? মিউসিসের ফলে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আছে সেটা কি হবে? অপত্য কোষে অর্ধেক হয়ে যাবে। এখন জীবদেহে থেকে গেমিট সৃষ্টির সময় যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হইতো তাহলে কি হইতো? তাহলে দেখা যাইতো যে আমাদের যে জাইগোট সৃষ্টি হবে সেখানে, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে কী হইতো? যে ক্রোমোজোম টেট্রাপ্লয়েড হয়ে যাইতো, এবং এরকমভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা বাড়তেই থাকতো। ফলে
প্রজাতির যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু বজায় থাকতো না। তো কাজেই মিউসিসের কিন্তু গুরুত্ব রয়েছে। তো এরপরের স্লাইডে আসি, যে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস। তো এখান থেকে যেটা মনে রাখবা, ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস কি? ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস হচ্ছে তোমার মিউসিস 1 এবং মিউসিস 2 এই দুইটার মধ্যবর্তী যে পর্যায়ে কোষ কোনো মানে এর মধ্যবর্তী বিরতি পর্যায়, সেটাকে আমরা বলবো কি? ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস। এখান থেকে যে জিনিসটা মনে রাখবা, যে সেখানে কি ঘটে না? ডিএনএ এর অনুলিপন ঘটে না। ইন্টারফেজে কিন্তু ডিএনএ এর অনুলিপন ঘটে, ইন্টারফেজের এস দশায়, কিন্তু ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস একে কিন্তু ডিএনএ এর কি ঘটে না? কোনো অনুলিপন ঘটে না। এরপরে আজিবুর স্যারের বইয়ে একটা জিনিস এক্সট্রা বলা আছে, যে মিউসিসের গুরুত্বের ক্ষেত্রে, যে মিউসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের চলন বন্ধ করে আমরা কি করতে পারি? ডিপ্লয়েড গেমিট, ট্রিপ্লয়েড উদ্ভিদ এবং পলিপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডিপ্লয়েড গেমিট, ট্রিপ্লয়েড উদ্ভিদ এবং পলিপ্লয়েড উদ্ভিদ আমরা কোন কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি করতে পারি? কিসের মাধ্যমে? মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে। কীভাবে? ক্রোমোজোমের চলন বন্ধ করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ক্রসিং ওভারের হার নির্ণয় করে আমরা ক্রোমোজোম ম্যাপ তৈরি করতে পারি। ঠিক আছে, এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল 23-24 সেশনে, যে ক্রসিং ওভারের হার নির্ণয় করে। আমরা জানি যে মিউসিসের প্রোফেজ 1-এর যে প্যাকাইটিন স্টেজ আছে সেখানে কী ঘটে? ক্রসিং ওভার ঘটে। এই ক্রসিং ওভারের হার থেকে আমরা ক্রোমোজোম ম্যাপ তৈরি করতে পারি। পরবর্তী স্লাইডে আসো। পরবর্তী স্লাইড হচ্ছে তোমার এই যে ক্রসিং ওভার নিয়ে। দেখো, একটা প্রশ্ন আসতে পারে বা অপশনে থাকতে পারে যে ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার সকল ক্রোমোজোমে ঘটবে না, সকল ক্রোমোজোমে কিন্তু ঘটবে না। এই যে দেখো, যে একটি বাইভ্যালেন্টে এক বা একাধিক স্থানে কি হতে পারে? ক্রসিং ওভার হতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষুদ্রাকার যে ক্রোমোসোম যদি থাকে সেখানে ক্রসিং ওভার নাও হতে পারে। কাজেই সকল তোমার ক্রোমোজোমে ক্রসিং ওভার ঘটবে এ কথাটা কিন্তু ভুল। এগুলো নিয়ে কিন্তু তোমার ওই যে প্রশ্ন আসতে পারে, যে একটু বর্ণনামূলক প্রশ্ন, মানে ধরো একটা প্রশ্ন দেওয়া থাকলো যে সত্য, অপশনগুলো 4টা অপশন দেওয়া থাকলো, তোমার প্রশ্নটা থাকবে যে সত্য কোনটি, নিচের কোনটি মিথ্যা, নিচের কোনটি সত্য, এরকম হবে। ঠিক আছে, সেখানে কিন্তু এই অপশনগুলো থাকতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। এরপরে আসো, যে আমাদের আজিবুর স্যারের বইয়ে ক্রসিং ওভারের কৌশল বলা হয়েছে, কৌশল নিয়ে কিছু কথা বলা হয়েছে। তো এখান থেকে তোমার জাস্ট একটা মডেলের নাম জানতে হইব, সেটা হচ্ছে হোয়াইট হাউস মডেল। এই মডেলটা কি মডেল? এটা হচ্ছে ক্রসিং ওভারের কৌশল ব্যাখ্যা করার মডেল। ঠিক আছে, আর এর কয়টা ধাপ আছে? এর 4টা ধাপ আছে। হোয়াইট হাউস মডেলের 4টা ধাপ আছে। হোয়াইট হাউস মডেল দ্বারা আমরা কী ব্যাখ্যা করি? ক্রসিং ওভারের কৌশল ব্যাখ্যা করি। আর তোমার ওই যে ধাপগুলোর হেডলাইন মনে রাখলেই হবে। ধাপগুলো কী কী? প্রথমত হচ্ছে সিনাপসিস, ক্রোমোজোমের ডুপ্লিকেশন, কায়াজিমা সৃষ্টি এবং প্রান্তীয় গমন। এই 4টা ধাপ মনে রাখবা, আর হোয়াইট হাউস মডেল এই নামটা মনে রাখবা, তাইলেই হবে। আর বাকিগুলো চাইলে নিজে নিজে পড়তে পারো। তারপর দেখো ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য। এখানে বলা হয়েছে, দেখো ক্রসিং ওভারের শতকরা হার থেকে আমরা কী করতে পারি? জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। এটা একবার আসছিল যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24। তো জিনিসটা মনে রাখবা। তো আমাদের আজিবুর স্যারের যে এক্সট্রা ইনফোগুলো ছিল কোষ বিভাজনের উপর, এগুলো মোটামুটি শেষ। এখন আমরা আলিম স্যারের বইয়ে যে এক্সট্রা ইনফোগুলো আছে সেগুলোতে যাব। তো প্রথমত দেখো, এখানে বলা হয়েছে যে মানুষের জীবনকালে দেহের কোষগুলো প্রায় 10⁻15 বার বিভাজিত হতে পারে। অর্থাৎ আমাদের জীবনকালে আমাদের দেহে যে কোষগুলো আছে সেগুলো কতবার বিভাজিত হতে পারে? আনুমানিক সেগুলো হচ্ছে 10⁻15 বার বিভাজিত হতে পারে। এটাকে আমরা বলতে পারি 10 কোয়াড্রিলিয়ন বার বিভাজিত হতে পারে। ঠিক আছে, এত বেশি ইম্পর্টেন্ট না, যদি পারো মনে রাখবা। এরপরে দেখো, মানুষের একটি সাধারণ দেহকোষ মাত্র 4 থেকে 60 বার প্রতিলিপন ও বিভাজন ঘটে। একটা সাধারণ দেহকোষে, আমাদের একটি সাধারণ দেহকোষে কতবার প্রতিলিপন বা কতবার রেপ্লিকেশন এবং ডিভিশন করতে পারে বলো? 4 থেকে 60 বার। পরের স্লাইডে যাই। এরপরে দেখো অ্যামাইটোসিস, কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে। আমরা আজিবুর স্যারের বইয়ে দেখছিলাম যে এক্সট্রা কি আছে? এক্সট্রা ছিল যে তোমার মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণপর্দা এবং মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে অ্যামাইটোসিস কোষ বিভাজন করতে পারে। এখানে আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন বীজের এন্ডোস্পার্ম, সেখানে কি করতে পারে? অ্যামাইটোসিস কোষ বিভাজন করতে পারে। মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থি, সেখানেও অ্যামাইটোসিস
কোষ বিভাজন করতে পারে। ভ্রূণঝিল্লি আমরা আগেও দেখছি যে ভ্রূণপর্দা, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণপর্দাতে অ্যামাইটোসিস ঘটতে পারে। তো আলিম স্যারের বইয়ে এটা এবং এটা এক্সট্রা দেওয়া আছে। আর ইস্ট, এমিবা, ব্যাকটেরিয়া এগুলো কি, এগুলো হাসান স্যারের বইয়ে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ছো। এখানে বলছে যে উন্নত জীবের কোষে অ্যামাইটোসিস কোন ধরনের প্রক্রিয়া? উন্নত জীবের কোষে অ্যামাইটোসিস হচ্ছে একটা গৌণ প্রক্রিয়া, অর্থাৎ এটা একটা সেকেন্ডারি প্রক্রিয়া। কারণ কি? কারণ হচ্ছে উন্নত জীবের কোষে প্রধান কোষ বিভাজন কোনগুলো? প্রধান কোষ বিভাজন হচ্ছে তোমার মাইটোসিস এবং মিউসিস। অ্যামাইটোসিস সাধারণত ঘটে না, খুবই রেয়ার ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, তো পরের স্লাইডে যাই। এরপরে দেখো কোষচক্র নিয়ন্ত্রণ। তো আমরা দেখছি যে ইন্টারফেস এবং মাইটোটিক দশা এই দুইটা মিলে কি একটা কোষচক্র, তাই না? এখন কোষচক্রকে নিয়ন্ত্রণ করে কিছু যৌগ আছে, নিয়ন্ত্রণকারী কিছু যৌগ এবং প্রোটিন আছে, সেগুলাই আমরা দেখব। তো একটা কোষচক্রকে নিয়ন্ত্রণ করতে পারে কি কি? নিয়ন্ত্রণ করতে পারে হচ্ছে তোমার সাইক্লিন সিডিকে নিয়ন্ত্রণ করতে পারে, সাইক্লিন সিডিকে এবং এমপিএফ যৌগ নিয়ন্ত্রণ করতে পারে, P53 প্রোটিন নিয়ন্ত্রণ করতে পারে, P27 প্রোটিন নিয়ন্ত্রণ করতে পারে। তো সাইক্লিন সিডিকে কি করবে দেখো, কোষের অভ্যন্তরে সাইক্লিন এবং সিডিকের পুনরূপ তোমরা অলরেডি জানো যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কোষচক্রের বিভিন্ন দশার পরিবর্তন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অর্থাৎ ধরো G1 থেকে যে এসে যাবে, এস থেকে যে G2-তে যাবে, এই দশাগুলোর পরিবর্তন নিয়ন্ত্রণ করবে কে? সাইক্লিন সিডিকে যৌগ। আর আরেকটা হচ্ছে সাইক্লিন সিডিকে এমপিএফ যৌগ। তো সাইক্লিন সিডিকের সাথে এমপিএফ যুক্ত হইব। এমপিএফ কি? এমপিএফ এর পুনরূপ হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তো সাইক্লিন সিডিকে এমপিএফ এই তিনটা মিলে কি করবে? তিনটা মিলে হচ্ছে তোমার যে দেখো যে কোষ বিভাজিত হবে তার সাইক্লিন সিডিকে যৌগের সাথে গ্রোথ ফ্যাক্টর এমপিএফ যুক্ত হয়ে কোষচক্র শুরুর নির্দেশ প্রদান করে। অর্থাৎ কোষচক্র যে শুরু হবে, এই শুরুর নির্দেশটা প্রদান করবে কে? এই শুরুর নির্দেশ প্রদান করবে হচ্ছে সাইক্লিন সিডিকে এমপিএফ যৌগ। ঠিক আছে, তো আমাদের দুইটা প্রোটিন রয়েছে যারা কোষচক্র নিয়ন্ত্রণ করতে পারে। একটা হচ্ছে P53 প্রোটিন আর একটা হচ্ছে P27 প্রোটিন। কোনো কারণে যদি যে কোষটা বিভাজিত হতে শুরু করবে, সেই কোষের ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই P53 প্রোটিন কী করবে? P53 প্রোটিন ওই কোষ বিভাজন বন্ধ করে দিবে, ওই কোষচক্র কী করে দিবে? বন্ধ করে দিবে। অর্থাৎ কোনো কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কী করবে? কোষে বিদ্যমান বিশেষ ধরনের প্রোটিন P53 কোষচক্র বন্ধ করে দিবে। যদি ডিএনএটা আরও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কী করবে? তাহলে এই P53 প্রোটিন অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় পুরো কোষটাকে মেরে ফেলবে। আমরা জানি যে কোষের মৃত্যু দুইভাবে করতে পারে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস হচ্ছে তোমার যে অ্যাপোপ্টোসিস হচ্ছে পূর্ব নির্ধারিত মৃত্যু, যেটা জেনেটিক্যালি ঘটবে। এবং এই P53 প্রোটিন কোন ধরনের মৃত্যু ঘটাবে? অ্যাপোপ্টোসিস ঘটাবে। আর নেক্রোসিস কি? নেক্রোসিস হচ্ছে বাহ্যিক কোনো কারণে বা ধরো কোনো কেমিক্যাল বা অক্সিজেনের অভাব হলে যদি কোষটা মারা যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নেক্রোসিস। P53 প্রোটিন গেল, এরপরে আসে আরেকটা প্রোটিন, সেটা হচ্ছে P27 প্রোটিন। তো এই যে দেখো P27 প্রোটিন কি? P27 প্রোটিন বিশেষ ধরনের প্রোটিন যা সাইক্লিন সিডিকের সাথে যুক্ত হয়ে কোষকে সংশ্লেষ দশায় প্রবেশ করতে কি দিবে? বাধা দিবে। অর্থাৎ P27 প্রোটিন হচ্ছে একটা কোষকে G1 থেকে S দশায় প্রবেশ করতে বাধা দিবে। কখন? ধরো একটা কোষ, সেটা কোষচক্রে প্রবেশ করলো এবং G1 সম্পন্ন হলো, কিন্তু এই কোষের পরবর্তী ধাপগুলো পার করার জন্য ফেভারেবল কন্ডিশনে নাই। কিসে নাই? ফেভারেবল কন্ডিশনে নাই। ফেভারেবল কন্ডিশন নাই, তখন কি করবে? তখন এই P27 প্রোটিন এই G1 থেকে S দশায় যেতে দিবে না। এখানে আরেকটা তথ্য বলা হয়েছে যে কোষে যদি উচ্চমাত্রায় P27 প্রোটিন থাকে, তাহলে মহিলাদের কি হতে পারে? মহিলাদের স্তন ক্যান্সার হতে পারে। তো এই জিনিসগুলো মনে রাখবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমার আশা পরীক্ষা আসলে যাতে পারো। তো নেক্সট স্লাইডে যাই। এরপরে দেখো মাইটোসিস দশা বা এম দশা নিয়ে আলিম স্যারের বইয়ে কিছু তথ্য বলা আছে যে ইকুলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষচক্র মাত্র 20 থেকে 30 মিনিট কি হয়? স্থায়ী হয়। অর্থাৎ ইকুলি যে একটা ব্যাকটেরিয়া আছে, আমাদের মানুষের শরীরে কিন্তু আছে, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষচক্র গড়তে, অর্থাৎ ইন্টারফেজ প্লাস মাইটোটিক দশা দুইটা মিলে হচ্ছে কোষচক্র। এই কোষচক্র গড়তে অর্থাৎ কোষের বিভাজন করতে কতটুকু সময় লাগে?
20 থেকে 30 মিনিট সময় লাগে, কিন্তু উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ এবং প্রাণী আছে সেখানে কতক্ষণ লাগে, সেখানে সময়টা লাগে হচ্ছে 12 থেকে 24 ঘন্টা। এই সংখ্যাগুলো এত একটা ইম্পর্টেন্ট না, তবে যদি পারো মনে রাখতে পারো আর কি। এরপরে দেখো যে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ইয়ে আছে, যে একটা হচ্ছে কেরিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। কেরিওকাইনেসিসে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে আর সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। একটা উদ্ভিদ কোষে যখন সাইটোকাইনেসিস ঘটে তখন কি হয়, তখন এই যে কোষের মাঝখান বরাবর একটা কোষ পাত তৈরি হয়, কোষ প্লেট তৈরি হয়, তাই না? তো এই কোষ প্লেটটা কীভাবে গঠিত হয়? এই কোষ প্লেটটা গঠিত হয় হচ্ছে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট দিয়ে আর একটা হচ্ছে ক্ষুদ্র ভেসিকাল দানা দিয়ে। এখন এই জিনিসটা ফ্রেগমোপ্লাস্টটা আসবে কোথা থেকে? ফ্রেগমোপ্লাস্টটা আসবে হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র 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 অংশ থেকে, ঠিক আছে? তো এটাই বলা হয়েছে এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশ ফ্রেগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল দানা এই বিষুবীয় অঞ্চল অর্থাৎ মাঝখানে জমা হয়ে কী গঠন করবে? কোষপাত বা কোষ প্লেট গঠন করবে এবং এই দুইটা কোষে পরিণত হবে, অর্থাৎ সাইটোকাইনেসিসটা করবে আর কি। তো নেক্সট স্লাইডে যাই। তো এরপরে ওই যে জিনিসটা আমরা অলরেডি দেখেছি আজিবুর স্যারের বইয়ে, যে যখন কেরিওকাইনেসিস চলতেই থাকবে কিন্তু সাইটোকাইনেসিস ঘটবে না, তখন কি হবে? তখন একটা কোষে নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ একাধিক নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াসযুক্ত হয়ে যাবে কোষটা, তাই না? তো তখন এই ঘটনাটা যদি কোনো একটা শৈবাল বা ছত্রাকের কোষে ঘটে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সিনোসাইটিক। আমরা অলরেডি দেখছি। স্লাইম মোল্ডের কোষে যদি ঘটে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমোডিয়াম। প্রাণীর পেশির কোষে যদি ঘটে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সিনসাইটিয়াম। তো এখানে আরেকটা উদাহরণ আছে, এটা আবুল হাসান স্যারের বইও আছে, যে ডাবের পানি। এই ডাবের পানির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেখানেও কী ঘটে? সেখানেও হচ্ছে ওই যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটে না, কেরিওকাইনেসিস চলতেই থাকে। সেটাকে আমরা বলি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলি। বুঝতে পারছো? এই জিনিসটা খেয়াল রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। পরের স্লাইডে আসো, যে মাইটোসিস কোষ বিভাজনের জৈবিক গুরুত্ব। তো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব তোমার আবুল হাসান স্যারের বইও দেওয়া আছে। এখানে কিছু জিনিস মানে এক্সট্রা বলা আছে আর কি, এগুলো তোমরা এমনিতেই পারবা। যেমন দেখো এখানে বলা আছে যে যৌন প্রজননে যৌনাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি, এই দুটো ঘটনা কিসের মাধ্যমে ঘটে? এই দুটো ঘটনা ঘটবে হচ্ছে তোমার মাইটোসিসের মাধ্যমে। এখানে কিন্তু অনেকেই পেস লাগাই যে একটা হচ্ছে তোমার জনন কোষ সৃষ্টি, যে জনন কোষ সৃষ্টি হবে কোন বিভাজনের মাধ্যমে? জনন কোষ সৃষ্টি হবে হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি, একটা হচ্ছে জনন কোষ সৃষ্টি হবে মিওসিস বা কোষ বিভাজনের মাধ্যমে, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটবে মাইটোসিসের মাধ্যমে। আবার ওই যে যৌন প্রজননে জননাঙ্গ সৃষ্টি, সেটাও ঘটবে কিসের মাধ্যমে? সেটাও ঘটবে হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। তো এখানে পেস লাগাবা না। তো মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা গুরুত্ব হচ্ছে, এটা হচ্ছে ক্রোমোজোমের নিত্যতা রক্ষা করে, ঠিক আছে? আর আমাদের অস্থিমজ্জায় এবং যকৃতে যে প্রতিনিয়ত যে লোহিত কণিকা অর্থাৎ আরবিসি তৈরি হইতেছে, সেটা কোন প্রক্রিয়া হইতেছে? সেটা হচ্ছে মানে যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হইতেছে। তো জিনিসটা অবশ্যই মনে রাখবা। এরপরে দেখো এখানে কি বলছে, যে এখানে বলছে যে মাইটোসিস কোষ বিভাজন কী করে? ভারসাম্য রক্ষা করে, রাসায়নিক ভারসাম্য রক্ষা করে। এই ভারসাম্য রক্ষা একটা ইন্ডেক্সের কথা বলছে, যে এনপি ইন্ডেক্স বা নিউক্লিও প্লাজমিক ইন্ডেক্স। তো পরিমাণগত নিয়ন্ত্রণগত সূচকের ভারসাম্য রক্ষা করে। জিনিসটা পড়তে পারো, এত বেশি ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখা ভালো আর কি। যে মাইটোসিস কোষের ডিএনএ এবং আরএনএর শতকরা পরিমাণের মধ্যে সমতা বজায় রাখে। প্রশ্ন আসতেই পারে যে ডিএনএ এবং আরএনএর শতকরা পরিমাণের মধ্যে সমতা বজায় রেখে নিচের কোন কোষ বিভাজন? মাইটোসিস, মিওসিস, মাইটোসিস। আনসার কি হবে? আনসার হবে হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিস কি করে? মাইটোসিস হচ্ছে ডিএনএ আরএনএর শতকরা পরিমাণের মধ্যে সমতা বজায় রাখে। তো এখানে তবে মাইটোসিসের একটা কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যদি সেটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে আমাদের কী সৃষ্টি হতে পারে? আমাদের ক্যান্সার সৃষ্টি হতে পারে। এবং অনিয়ন্ত্রিত যে মাইটোসিস সেটাকে আমরা বলি হচ্ছে নিউপ্লাজিয়া। কি বলি? নিউপ্লাজিয়া। অনিয়ন্ত্রিত মাইটোসিসকে কি বলি আমরা? অনিয়ন্ত্রিত মাইটোসিসকে বলি হচ্ছে আমরা নিউপ্লাজিয়া। এই নিউপ্লাজিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে মেলিগনেন্ট নিউপ্লাজিয়া আর একটা হচ্ছে বিনাইন নিউপ্লাজিয়া। কখন আমরা মেলিগনেন্ট নিউপ্লাজিয়া বলবো? যখন অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে যে কোষগুলো তৈরি হবে সেই কোষগুলো যদি
দেহের বিভিন্ন অংশে ছড়াই যায়, দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, অর্থাৎ বিরাট আকার ধারণ করে, বড় আকার ধারণ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে ম্যালিগন্যান্ট নিউপ্লাজিয়া। এখানে ম্যালিগন্যান্ট মানেই হচ্ছে বড় বা বিশাল, বুঝতে পারছো? বিশাল জায়গা জুড়ে যদি ছড়াই যায় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ম্যালিগন্যান্ট নিউপ্লাজিয়া। কিন্তু এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে যে কোষগুলো তৈরি হবে, যে বিপুল পরিমাণ কোষ তৈরি হবে, সেগুলো যদি একটা স্থানেই সীমাবদ্ধ থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিনাইন নিউপ্লাজিয়া। বুঝতে পারছো? বিনাইন মানেই হচ্ছে অল্প, কম অথবা মৃদু, এরকম বলতে পারো আর কি। তো পরবর্তী স্লাইডে আসি। এই যে দেখো, অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়ে কিছু কথা বলছে, যে এখানে দেখো জাস্ট দাগানো লাইনগুলো পড়লেই হবে, যে সাইক্লিন সিডিকে যৌগ, সাইক্লিন সিডিকে এমপিএফ যৌগ, P53 প্রোটিন এবং P27 প্রোটিন ইত্যাদি কী করে কোষচক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটা আমরা অলরেডি দেখছি, এই চারটা কীভাবে কোষচক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এখানে আরেকটা কথা বলছে যে প্রোটো অঙ্কোজিন। তো প্রোটো অঙ্কোজিন জিনিসটা কি? প্রোটো অঙ্কোজিন হচ্ছে মিউটেটেড জিন, যেগুলো হচ্ছে তোমার পজিটিভ ধরনের কোষচক্র নিয়ন্ত্রণ করে। অর্থাৎ পজিটিভ ধরনের কোষচক্র নিয়ন্ত্রক বলতে আমরা বোঝাচ্ছি যে সেটা হচ্ছে সেল ডিভিশনকে ত্বরান্বিত করবে, কোষের গ্রোথকে ত্বরান্বিত করবে। তো এগুলো হচ্ছে প্রোটো অঙ্কোজিন। কোনো একটা জিন তার মধ্যে মিউটেশন ঘটবে এবং সেটা সেলের গ্রোথে হেল্প করবে, সেল ডিভিশনকে ত্বরান্বিত করবে, সেটাকে আমরা বলছি প্রোটো অঙ্কোজিন। এবং কোনো কারণে যদি এগুলোর মধ্যে এগুলো যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে কি হতে পারে? তাহলে ক্যান্সার হইতে পারে। ঠিক আছে? তো প্রোটো অঙ্কোজিনের একটা উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে সিডিকে জিন। তো সিডিকে জিন কোন ধরনের জিন? প্রোটো অঙ্কোজিন। এরপরে আসো টিউমার সাপ্রেসর জিন। যে টিউমার সাপ্রেসর জিন হচ্ছে এমন জিন যারা কি করে কোষের অনিয়ন্ত্রিত সংখ্যা বৃদ্ধি রোধ করে, দে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি কী করে? রহিত করে। এবং এরা হচ্ছে নেগেটিভ ধরনের কোষচক্র নিয়ন্ত্রক। অর্থাৎ এরা কোষকে যখন অনিয়ন্ত্রিত মাইটোসিস শুরু হওয়ার আগে ওই মাইটোসিসকে কী করবে? রোধ করবে, অর্থাৎ কোষকে বিভাজিত হতে দিবে না, কোষচক্রকে বন্ধ করে দিবে। ঠিক আছে? তো এখন দেখো কার্সিনোজেনিক এজেন্ট। কার্সিনোজেনিক এজেন্ট কি? যে সকল উপাদান তোমার যে দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারবে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী যে সকল উপাদান আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে কার্সিনোজেনিক এজেন্ট। কার্সিনোজেনিক এজেন্টের মাঝে কী কী আছে? আলট্রাভায়োলেট রে আছে, অর্থাৎ অতিবেগুনি রশ্মি আছে, সিগারেটের ধোঁয়া আছে। সিগারেটের ধোঁয়ায় কী কী থাকতে পারে? টার থাকতে পারে, এক্সরে থাকতে পারে। সিগারেটের ধোঁয়ায় থাকতে পারে হচ্ছে তোমার টার, এটা আরও হচ্ছে একটা কার্সিনোজেনিক এজেন্ট। আবার এই যে এক্সরে যে রশ্মি, সেটা হচ্ছে একটা কার্সিনোজেনিক এজেন্ট। অর্থাৎ কার্সিনোজেনিক এজেন্ট মানে কি? ক্যান্সার সৃষ্টিকারী সাবস্টেন্স। তার মানে এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কী সৃষ্টি করতে পারে? ক্যান্সার সৃষ্টি করতে পারে, এগুলো আসতে পারে। ঠিক আছে? এরপরে দেখো কোষের মৃত্যু। তো আমি আগেই বলছি যে কোষের মৃত্যু দুইভাবে করতে পারে, একটা হচ্ছে এপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। এপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি যে মৃত্যুটা ঘটে, অর্থাৎ এপোপ্টোসিসকে আমরা প্রোগ্রামড সেল ডেথ বলতে পারি। এবং এপোপ্টোসিস করতে পারে P53 প্রোটিনের মাধ্যমে, আর অন্যভাবে করতে পারে। তো P53 প্রোটিন যে কোষের মৃত্যুটা ঘটায় সেটা কি? সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস কি? নেক্রোসিস হচ্ছে তোমার অনির্ধারিত মৃত্যু, অর্থাৎ এটা হঠাৎ করে হয়ে যায়, অ্যাক্সিডেন্টাল বলা যায় আর কি, অনির্ধারিত মৃত্যু। ধরো কোষের মধ্যে কোনো কারণে অক্সিজেনের অভাব হইলো, অক্সিজেনের অভাবে কোষটা মারা গেল, সেটাকে আমরা বলবো কি? নেক্রোসিস বলবো। অর্থাৎ সেটা পূর্ব নির্ধারিত না, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি গইটা গেছে ঘটনাটা। এখানে অ্যাপোপ্টোসিস নিয়ে আর কিছু কথা বলা আছে, যে আমাদের দেহে প্রতিদিন অর্থাৎ পার ডে 50 থেকে 80 বিলিয়ন কোষের মৃত্যু ঘটে। কোন প্রক্রিয়ায়? অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায়। অর্থাৎ জেনেটিক্যালি আমাদের দেহে প্রতিদিন প্রায় 50 থেকে 80 বিলিয়ন কোষের কী ঘটে? মৃত্যু ঘটে। তাহলে মানে এই যে দেখো, এই সংখ্যাটা কিন্তু বিপুল, 50 থেকে 80 বিলিয়ন কোষের মৃত্যু ঘটে। কাজেই এই যে কোষের মৃত্যু ঘটতেছে, এই যে একটা ক্ষতি হইতেছে, এই ক্ষতিটা পূরণ করে কে? এই ক্ষতি পূরণ করে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে এই জায়গাগুলো যে সেল ডিভিশনের মাধ্যমে পূরণ হয়। তো এখানে আরও কিছু বলা আছে, দেখো এই যে এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। যদি এক্সট্রা ইনফো আসে তাহলে এগুলো কিন্তু দিতে পারে। তো ভ্রূণীয় বিকাশের সময় আমাদের হাতের যে আঙুল আছে, হাতের আঙুলের পৃথকীকরণ এগুলো কিসের মাধ্যমে হয়? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এই যে আমাদের হাতের যে আঙুলগুলো আছে, যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি তখন এই আঙুলগুলোর মাঝে কী থাকে? পর্দা থাকে কিন্তু। ঠিক আছে? এই পর্দাগুলো এই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কী হই? এখানে রিমুভ হই, এখান থেকে অপসারিত হই। বুঝতে পারছো? এই তথ্যটা তোমার আবুল হাসান স্যারের বইও আছে, যে হাতের আঙ্গুলের পৃথকীকরণ কখন? ভ্রূণীয় বিকাশের সময়। কিসের মাধ্যমে হয়?
অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আলিম স্যারের বই আছে, আমরা এখন দেখে নিই চলো। যে অ্যাপোপ্টোসিসের ফলে দেহের পৃষ্ঠীয় অংশে নিউরাল নালী বন্ধ হয়ে আমার যে ব্রুনে এই যে নিউরাল নালী তোমার ওই যে ব্রুনে থাকে, এবং পরবর্তীতে এই নিউরাল নালী হচ্ছে তোমার স্পাইনাল কর্ড এবং ব্রেইনে পরিণত হয়। এই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নিউরাল নালী যদি বন্ধ না হইতো তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিত আমাদের, বুঝতে পারছো? তাই জিনিসটা মনে রাখবা। আরেকটা হচ্ছে যে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কি হয়, অনেক লুপ্তপ্রায় অঙ্গের অবশিষ্টাংশ, যেমন প্রোনেফ্রন হচ্ছে একটা লুপ্তপ্রায় অঙ্গ, এই লুপ্তপ্রায় অঙ্গের অবশিষ্টাংশ কী হয়, দেহ থেকে অপসারিত হয়। আমাদের দেহে কিন্তু অনেক লুপ্তপ্রায় অঙ্গ আছে, ঠিক আছে? এরকম লুপ্তপ্রায় অঙ্গের যে অবশিষ্টাংশ আছে, লুপ্তপ্রায় অঙ্গ কি? লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে যেগুলো আমাদের পূর্বপুরুষদের ছিল, অনেক আগে আমাদের পূর্বপুরুষদের ছিল, কিন্তু এখন আমাদের মাঝে এগুলো অ্যাক্টিভ না, অর্থাৎ অবশিষ্টাংশ হিসেবে রয়ে গেছে, সেগুলো হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। ঠিক তেমনই প্রোনেফ্রন হচ্ছে একটা লুপ্তপ্রায় অঙ্গ। এই লুপ্তপ্রায় অঙ্গ যেগুলো আছে সেগুলো কিসের মাধ্যমে অপসারিত হয়? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে অপসারিত হয়। এরপরে দেখো ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কি অপসারিত হয়? উলফিয়ান নালী অপসারিত হয়, বুঝতে পারছো? উলফিয়ান এটা হচ্ছে একটা নালী, এটা হচ্ছে তোমার উমেনদের ক্ষেত্রে পুরোপুরি অপসারিত হয়ে যায়। মানে এটা যদি পুরোপুরি অপসারিত হয়ে যায় তাহলে মনে করো যে সে হচ্ছে উমেন। আর এটা যদি ডেভেলপ করে তোমার ওই যে বিভিন্ন পুরুষদের জননাঙ্গ তৈরি করে, তাহলে সেটা হয়ে যাবে মেইল। তার মানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় অ্যাপোপ্টোসিসের মাধ্যমে উলফিয়ান নালী অপসারিত হয়। জিনিসটা মনে রাখবা। অ্যাপোপ্টোসিস ভ্রূণীয় বিকাশের সময় নাভিরজ্জু ও থলির মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ অপসারণ করে। তো এগুলো মনে রাখবা যে হাতের আঙ্গুলের পৃথকীকরণ, দেহের পৃষ্ঠীয় অংশে নিউরাল নালী বন্ধ, এই দুইটা কোন ক্ষেত্রে? এই দুটো হচ্ছে ভ্রূণীয় বিকাশের সময়। পরে অনেক লুপ্তপ্রায় অঙ্গের অবশিষ্টাংশ অপসারিত হয়। ভ্রূণীয় বিকাশের সময় নাভিরজ্জু ও থলির মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ দেহতে অপসারিত হয়। উলফিয়ান নালী অপসারিত হয়। অর্থাৎ আমাদের দেহের যে অবাঞ্ছিত কোষসমূহ আছে, যেগুলো আমাদের প্রয়োজন নাই, সেই সকল অবাঞ্ছিত কোষসমূহ জেনেটিক্যালি কিসের মাধ্যমে অপসারিত হয়? অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয়। তো এরপরে আসো যে মেটাস্টেসিস জিনিসটা কি? যে টিউমার ভেঙে ক্যান্সার সৃষ্টিকারী মেলিগন্যান্ট টিউমার কোষ রক্ত ও লসিকা দ্বারা বাহিত হয়ে দেহের বিভিন্ন স্থানে নতুনভাবে টিউমার সৃষ্টি করে। দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের এভাবে বিস্তার হওয়াকে মেটাস্টেসিস বলে। এটা কিন্তু সৃষ্টি হওয়া না, এটা হচ্ছে বিস্তার হওয়া, এই কথাটা মনে রাখবা। যে ক্যান্সার কোষ বা টিউমার কোষের বিস্তার হওয়া অর্থাৎ ছড়াই পড়াকে আমরা বলবো হচ্ছে মেটাস্টেসিস। এখানে একটা জিনিস দেওয়া আছে যে মাইটোটিক ইন্ডেক্স, এটা আমাদের আবুল হাসান স্যারের বইও আছে, চাইলে এখান থেকে দেখে নিবা, বা হাসান স্যারের বই থেকেও পড়তে পারো। এরপরে আসি আমরা মিউসিস কোষ বিভাজনে, যে মিউসিস কোষ বিভাজন কোথায় ঘটবে। তো আলিম স্যারের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে কোথায় করতে পারে। যে পরাগ মাতৃকোষ এবং ভ্রূণপোষক টিস্যুর মাতৃকোষে মিউসিস করতে পারে, অর্থাৎ সপুষ্পক আবৃতবীজ উদ্ভিদের যে পরাগ মাতৃকোষ আসে সেখানে মিউসিস করতে পারে। সপুষ্পক আবৃতবীজ উদ্ভিদের যে ভ্রূণপোষক টিস্যুর মাতৃকোষসমূহ আছে সেখানে মিউসিস করতে পারে। নগ্নবীজি উদ্ভিদের কোথায় ঘটবে? নগ্নবীজি উদ্ভিদের মাইক্রো এবং ম্যাক্রোস্পোর ইনজাম কোষে মিউসিস করতে পারে। মাইক্রো এবং ম্যাক্রোস্পোর ইনজামকে আমরা নগ্নবীজি অধ্যায়ে কি পড়েছি, তাই না? আবার দেখো অপুষ্পক টেরিডোফাইটের ক্ষেত্রে স্ট্রোবিলাস এবং সুরাস মধ্যস্থ স্পোরেঞ্জিয়ামের কোষে মিউসিস করতে পারে। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটার ডিপ্লয়েড স্পোরিফাইটিক কোষে মিউসিস করতে পারে। প্রাণীর জননাঙ্গে গেমেটোজেনেসিস প্রক্রিয়ায় জননকোষ সৃষ্টির সময় মিউসিস করতে পারে। জননকোষ সৃষ্টির সময় যে মিউসিস করে এটা আমরা সবাই জানি। উপরের চারটা একটু কষ্ট করে পড়ে ফেলবা। তো প্রশ্ন কোথা থেকে আসে বলা কিন্তু যায় না, এক্সটেন্ট খুবই কম আসবে, কিন্তু যদি পড়ে রাখতে পারো তাইলে কি হবে, তাহলে তুমি অন্যদের থেকে অনেক আগাই যাবা। তো এরপরে দেখো ডিকটায়োটন দশা নিয়ে বলা হয়েছে। যে আমরা জানি মিউসিসের প্রোফেজ একের 5টা স্টেজ আছে। একটা হচ্ছে জাইগোটিন, প্রথমত হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লুটিন, ডায়াকাইনেসিস। এখন ডিপ্লুটিন স্টেজে একটা দশা দেখা যায়, তাকে আমরা বলি হচ্ছে ডিকটায়োটন দশা। এই দশায় কি হয়? এই দশায় হচ্ছে এই যে দেখো মানুষের ডিম্বাণুজনন প্রক্রিয়ায় বিকাশমান উসাইটগুলো ভ্রূণীয় অবস্থায় কোন দশায় থেকে থাকে? ডিপ্লুটিন দশায় থেকে থাকে। এই কথাটা মনে রাখো, কোন দশায় উসাইটগুলো কোন দশায় থাকবে? ডিপ্লুটিন দশায় আসবে। আর ডিম্বাণুজনন প্রক্রিয়ায় বিকাশমান উসাইট, এই জিনিসটা তোমরা ওই যে
প্রজনন চ্যাপ্টারে গিয়ে পড়বা। এই যে ডিপ্লোডিন দশায় যে তোমার বিকশমান ডিম্বাণুকোষের অর্থাৎ ওসাইটগুলো থেমে আছে, এই অবস্থাটাকে আমরা বলেছি ডিকটাইটন দশা। ঠিক আছে, এই ডিকটাইটন দশার সমাপ্তি কখন ঘটবে? এই ডিকটাইটন দশার সমাপ্তি ঘটবে হচ্ছে বৈষণ্ডিকালে। কিসের প্রভাবে? লুটিনাইজিং হরমোনের প্রভাবে। এখানে ডিকটাইটন দশা এবং লুটিনাইজিং হরমোন, এই দুইটা জিনিস মনে রাখো, বুঝতে পারছো? তো এরপরে আসো যে ক্রসিং ওভার আমরা পড়ছি যে প্রোফেজেকের প্রেকাইটিনে কি ঘটবে? ক্রসিং ওভার ঘটবে। তো এখন ক্রসিং ওভারকে কি কি নিয়ামক নিয়ন্ত্রণ করতে পারে সেটাই এখানে দেখব। যে ক্রসিং ওভার, এই যে দেখো, উচ্চ তাপমাত্রা এবং বিকিরণ যেমন আলট্রাভায়োলেট রে, এক্স রে, এগুলো কি করতে পারে? এগুলো হচ্ছে ক্রসিং ওভার সংগঠন প্রবণতা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ উচ্চ তাপমাত্রা, বিকিরণ, এগুলো ক্রসিং ওভার কি করবে? ক্রসিং ওভারকে ত্বরান্বিত করবে। ক্রসিং ওভার যাতে ঘটে তার পসিবিলিটি বাড়াইবে, বুঝতে পারছো? এবং একটা জীবের বয়স যত বৃদ্ধি পাবে তার ক্রসিং ওভার ঘটার সম্ভাবনা তত কমতে থাকবে। কিছু কিছু মিউটেশনও ক্রসিং ওভারকে হ্রাস করতে পারে। সেন্ট্রোজোমের নিকটে, যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমের কাছাকাছি অবস্থায় এবং এই যে তোমার ক্রোমোজোমের যে প্রান্তে, এখানে ক্রসিং ওভার ঘটার সম্ভাবনা খুবই কম। ক্রোমোজোম অংশের ইনভার্সন ক্রসিং ওভার রহিত করবে। ইনভার্সন কি করে? ইনভার্সন হচ্ছে ক্রসিং ওভার রহিত করে। ইনভার্সন জিনিসটা কি? যে ক্রোমোজোমে জিনের রৈখিক পুনর্বিন্যাসে জিনগুলো যখন উল্টোভাবে সজ্জিত হয় তখন তাকে আমরা ইনভার্সন বলবো। ঠিক আছে, একটা ক্রোমোজোমের জিনের যখন রৈখিক পুনর্বিন্যাস ঘটবে তখন জিনগুলো কী হবে? উল্টোভাবে সজ্জিত হবে। সেই ঘটনাটাকে আমরা বলি ইনভার্সন। ইনভার্সন কী করবে? ক্রসিং ওভার রহিত করবে। তো আবার দেখো, এই যে একটা ক্রোমোজোমের যে স্থানে কায়াজমা সৃষ্টি হয়, একটা স্থানে ধরো কায়াজমা সৃষ্টি হয়েছে, সেই স্থানে বা তার কাছাকাছি স্থানে আরেকটা কায়াজমা সৃষ্টির সম্ভাবনা খুবই 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 কম। অর্থাৎ কায়াজমা সৃষ্টি হবে না বললেই চলে, কায়াজমা সৃষ্টি বাধাগ্রস্ত হবে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারফিয়ারেন্স। কিছু সাবস্টেন্স আছে যেগুলো আমাদের ক্রসিং ওভারকে বৃদ্ধি করবে, আবার কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো কি করবে? কঠিন, যেগুলো হচ্ছে তোমার ক্রসিং ওভার হ্রাস করবে। যেমন ইথাইল মিথেন সালফোনেট। কি মিথেন? ইথাইল মিথেন সালফোনেট। এটা কি করবে? এটা হচ্ছে ক্রসিং ওভার বৃদ্ধি করবে। উদাহরণগুলো মনে রাখবা, আসতে পারে। ইথাইল মিথেন সালফোনেট, এগুলো কি করবে? ক্রসিং ওভার বৃদ্ধি করবে। আর ক্রসিং ওভার হ্রাস করবে কে? কোলচিসিন এবং সেলিনিয়াম। কোলচিসিন, সেলিনিয়াম কি করবে? ক্রসিং ওভার হ্রাস করবে। এরপরে দেখো ক্রসিং ওভারের গুরুত্ব। ক্রসিং ওভারের শতকরা হার থেকে ক্রোমোজোম ম্যাপ তৈরি করা, যেটা আমরা আগেও দেখছি। এটা হচ্ছে আসা প্রশ্ন, পরীক্ষায় আসা প্রশ্ন। তো এতটুকুই ছিল আজকের ক্লাসে। আশা করি কিছু জিনিস শিখতে পারলা। তো এক্সট্রা ইনফোগুলো চেষ্টা করবা যে প্রতিনিয়ত শেষ করে ফেলতে। যদি জমায় রাখো তাহলে কিন্তু পড়া হবে না। যদিও এক্সট্রা ইনফো খুব কম আসে, কিন্তু এরপরেও যদি তুমি সবগুলো পড়তে পারো তাইলে পরীক্ষার হলে গিয়ে একটা কনফিডেন্স পাবে, না আমি সব পড়ে আসছি। তো সবার জন্য শুভকামনা রইল।